দর্শক সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠান। সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। দর্শক, দেশের চলমান যে অর্থনীতি সেটি কেমন চলছে, তার গতিবিধি বা গতি প্রকৃতি কেমন, সেটি নিয়ে সরকার কিংবা রাষ্ট্রের অর্থ সংক্রান্ত বিষয়গুলো যে প্রতিষ্ঠানগুলো পরিচালনা করে তাদের মন্তব্য, বিশেষজ্ঞদের যে মন্তব্য, গণমাধ্যমের যে মন্তব্য, সেই মন্তব্যের জায়গাতে ভিন্নতা আছে। ভিন্নতা থাকাই স্বাভাবিক। কিন্তু এই অর্থনীতির গতিবিধি কিংবা গতি প্রকৃতির যে উদ্দেশ্যে পরিচালিত হয়, সেই সাধারণ মানুষের মন্তব্য কি, তাদের জীবনযাত্রার উপরে চলমান অর্থনীতির প্রভাব কতটুকু, সেই ব্যাপারগুলো আমরা আজকে আলোচনায় বোঝার চেষ্টা করব সম্মানিত আলোচকের কাছ থেকে। তারই সূত্র ধরে বিনিয়োগের প্রসঙ্গ, শেয়ার বাজারের যে পরিস্থিতি, সেটি কেন এই অবস্থা তৈরি হচ্ছে, পণ্যের মূল্য এবং ব্যাংকগুলোর যে অবস্থা, এই সব কিছুকে একটি মোড়কে আনার চেষ্টা করব। তারই প্রেক্ষাপটে দেশের চলমান অর্থনীতিকে বোঝার একটি ক্ষেত্র তৈরি হবে। এবং এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য আজকে এই স্টুডিওতে এমন একজন সম্মানিত আলোচককে আমন্ত্রণ জানিয়েছি যে বিষয়গুলো নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন, গণমাধ্যমের সাথে আছেন। আমাদের সঙ্গে সম্মানিত আলোচক হিসাবে আছেন অর্থসূচকের সম্মানিত সম্পাদক জিয়াউর রহমান। জিয়াউর রহমান, আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। শুরুতে যেহেতু আমরা চলমান অর্থনীতি নিয়েই আলোচনা করব, তার মোড়কে আমরা একটু শুরুতে এটা বোঝার চেষ্টা করি আপনার কাছ থেকে যে চলমান অর্থনীতির প্রভাব সাধারণ মানুষের জীবনযাপনের উপরে কতটুকু পড়ছে এবং তার প্রেক্ষাপটে তারা কেমন আছে আপনার দৃষ্টিতে। সাধারণ মানুষ আসলে মোটেও ভালো নেই। আপনি অর্থনৈতিক প্রভাবের কথা বললেন, আমরা দু ধরনের প্রভাব সাধারণ মানুষের জীবনে দেখছি। একদিকে হচ্ছে অনেকেরই আয় রোজগার কমে গেছে, কারণ অর্থনীতি একটা মন্থরতা চলছে, বিনিয়োগ কমে গেছে। সরকারি প্রকল্প, যেগুলো নানা ধরনের প্রকল্পের মাধ্যমে কিছু সাময়িক কর্মসংস্থান হতো, সেগুলো কিন্তু একেবারেই নেই। সব কিছু মিলিয়ে এবং অনেক কলকারখানায় কিন্তু ছাঁটাইও হয়েছে, যেহেতু অর্থনীতি মন্দা, তৈরি পোশাকের মাঝখানে অনেক অর্ডার ছিল না। যেখানে মানুষের আয় কমে গেছে কিংবা আয় একেবারেই বন্ধ হয়ে গেছে, সেই জায়গায় আমরা বিপরীতমুখী একটা ধারা দেখছি। সেটি হচ্ছে যে পণ্যমূল্য শুরু হয়েছে গত সরকারের আমল থেকে শুরু হয়েছিল, ইউক্রেন রাশিয়া যুদ্ধের পর থেকেই অনেক উচ্চ মূল্যস্ফীতি। তারপর বিশ্বব্যাপী কিন্তু মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে এসছে। বাংলাদেশে কিন্তু আমরা না গত সরকারের সময় দেখেছি, এই সরকারের সময় আমরা আশা করেছিলাম, যেহেতু এই সরকার আসলে পলিটিক্যাল গভর্নমেন্ট না। অনেক সময় বলা হয় যে রাজনৈতিক সরকারের সময় ব্যবসায়ীরা নানা সিন্ডিকেট রাজনৈতিকভাবে প্রশ্রয় পায় কিংবা সরকার চাইলেও কঠোর অ্যাকশনে যেতে পারে না। যেহেতু এই সরকারটা ওইরকম না, তাদেরকে আবার ভোটের জন্য সাধারণ মানুষকে যেতে হবে না, রাজনৈতিক কর্মী দল ওদের হিসাব না করলেও চলে। সুতরাং তারা এই সিস্টেমটাকে ডেভেলপ করবে, সিন্ডিকেট ভাঙবে, পরিবহনে চাঁদাবাজি করবে, সাধারণ মানুষের কল্যাণে জোরালো ব্যবস্থা নেবে। কিন্তু আমরা কিন্তু দুঃখজনকভাবে বলতে হয় যে আমরা কিন্তু দ্রব্যমূল্যের ক্ষেত্রে, মূল্যস্ফীতির ক্ষেত্রে কিন্তু আমরা এরকমটা এখনও দেখিনি, অনেক ক্ষেত্রেই দেখিনি। তার মধ্যে মূল্যস্ফীতিও আছে, যে কারণে কিন্তু একটা অসহনীয় অবস্থার মধ্যে দিয়ে মানুষ যাচ্ছে দীর্ঘদিন ধরে। এর সাথে হলো আবার আছে একটি রাজনৈতিক অনিশ্চয়তা, যে সামনের দিনগুলো কেমন হবে। আর্থিকভাবে যেমন সাধারণ মানুষ ভালো নেই, পাশাপাশি মানসিকভাবে উদ্বেগের জায়গা থেকেও কিন্তু যথেষ্ট পরিমাণে চাপে আছে সাধারণ মানুষ। একটা চাপ তার মধ্যে আছে যে কি হবে, কি হতে পারে, সেই ব্যাপারগুলো নিয়ে। এবং জিয়াউর রহমান ভাই, এই আলোচনার সাথে বিনিয়োগের প্রসঙ্গটা আপনি খুব যথার্থতার সাথেই বলছিলেন যে একটা দেশে যখন এই ধরনের পরিস্থিতি থাকে, এক ধরনের অনিশ্চয়তা থাকে, অস্থিরতা তৈরি হওয়ার যথেষ্ট সংশয় থাকে, তখন বিদেশি বিনিয়োগ কমে যায়। এটা শুধু বাংলাদেশের ক্ষেত্রে না, বৈশ্বিকভাবে একই ধরনের পরিস্থিতি। কিন্তু দেশি বিনিয়োগের ক্ষেত্রেও কিন্তু আমরা খুব একটা বেশি প্রত্যাশিত যে একটা কাঠামো দাঁড়িয়েছে এই 5ই আগস্টের পর থেকে, সেটাও আমরা লক্ষ্য করছি না। এর পিছনে কারণ কি? 3টা কারণকে চিহ্নিত করেন। তার মধ্যে বলতে হবে একটা রাজনৈতিক অনিশ্চয়তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জ্বালানি বিদ্যুতের সংকট, আর আমরা তো জটিলতা তো আছেই। তো এখন আপনি রাজনৈতিক পরিস্থিতি যদি ধরেন, 5ই আগস্টের পরে যে একটা পরিবর্তন এসছে, আমরা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যাব বা গণতন্ত্রের উত্তরণ হবে, এটা সবার আশা। কিন্তু এই জার্নিটা ঠিক স্মুথভাবে শেষ হবে কিনা, কবে শেষ হবে, কীভাবে হবে, মানুষ কিন্তু জানে না। এবং নানা কারণে সরকার বারবার বলছে যে তারা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন করতে চায়, একটা গ্রহণযোগ্য এবং দৃষ্টান্তমূলক একটি ভালো নির্বাচন করতে চায়, ঐতিহাসিক নির্বাচন করতে চায়। কিন্তু কেন যেন জনগণ তাতেও খুব একটা আশ্বস্ত হতে পারছে না। যখন সাধারণ মানুষ আশ্বস্ত না হয়, আপনি বিনিয়োগকারী, তার তো আরও বেশি পরিমাণে চিন্তা করতে হয়, তাকে আরও বেশি ক্রিটিক্যালি জিনিসগুলো দেখতে হয়। কারণ তার তো ক্যাশ টাকা বন্ধ হয়ে যাবে। বিনিয়োগ করবো মানে আমি এক জায়গায় ব্লক হয়ে গেলাম। এখন যদি সামগ্রিক পরিবেশটা ভালো না থাকে, অনুকূল না থাকে, তাহলে এই বিনিয়োগ থেকে তো আমার রিটার্ন আসবে না। তো আমি বিনিয়োগ করতে গিয়ে দেখা যাবে আমার নিজস্ব যে সম্পদ তা তো ইনভলভ আছে, সাথে হয়তো ব্যাংক ফাইন্যান্সিংও করতে হয়। যদি সেই রিটার্ন না আসে, ব্যাংকের কিস্তি শোধ করা, খেলাপি হয়ে যাওয়া, সব কিছু মিলে একটু কিন্তু অস্থিরতা। মানে যে কারণে বিদেশি বিনিয়োগকারীরা আশ্বস্ত হলো না, সেই একই কারণে দেশি বিনিয়োগকারীরা বিনিয়োগ করছে না। মানে এখান থেকে অনেকে বলছেন যে এটি খুব রাতারাতি পরিবর্তনের মতো একটা বিষয় না, অনেকে বলছেন কোরআন। আপনার কাছে কি সেটি মনে হয়? লাগাতার দীর্ঘদিন ধরে চলমান
উচ্চ মূল্যস্ফীতির কারণে মানুষের মধ্যে কিন্তু ক্রয় ক্ষমতা কিছু কমে আসছে। অনেক মানুষ নতুন করে দারিদ্র্য সীমার নিচে চলে গেছে, দরিদ্র হয়েছে, আয় দিয়ে ব্যয় নির্বাহ করতে পারছে না। যেহেতু তার চাহিদা কমে গেছে, পণ্যের চাহিদা যদি কমে যায়, আপনি প্রোডাকশন কিসের জন্য করবেন? কনজিউমারের জন্য করবেন। সুতরাং বাজারে কিন্তু ছোট হয়ে আসছে, এবং যে ইন্ডাস্ট্রিগুলো বর্তমানে চলছে তারাও কিন্তু তাদের আগে যে ক্যাপাসিটি ইউটিলাইজেশন ছিল সেই ইউটিলাইজেশনটা কিন্তু ওই পর্যায়ে নয়। যে কোম্পানিটা হয়তো 70% তার প্রোডাকশন ক্যাপাসিটি ইউটিলাইজ করতো, সে এখন 50% করছে। কোনো কোনো ইন্ডাস্ট্রি 40-তে নেমে গেছে। এবং কদিন আগে বাংলাদেশ চেম্বারের সভাপতি বলছিলেন যে রড সিমেন্টের যে ইন্ডাস্ট্রিগুলো তাদের 50%-এর নিচে, কোনো কোনোটার মানে অ্যাভারেজ হলো 40%-এর কাছাকাছি প্রোডাকশন ক্যাপাসিটি। সো এই ধরনের ইন্ডাস্ট্রি পুঁজি ঘন এবং শ্রম ঘন দুইটাই কিন্তু একসাথে, তারা যদি 60%-এর উপরে না প্রোডাকশন ক্যাপাসিটি ইউটিলাইজ করতে পারে, তার পক্ষে কিন্তু প্রফিটেবল অবস্থায় টিকে থাকাই মুশকিল। এই যে একটা ধকল তাদের উপর যাচ্ছে, উদ্যোক্তাদের উপর যাচ্ছে। সুতরাং যদি নির্বাচনটা হয়েও যায় এবং নতুন সরকার এসে, আমরা কিন্তু এই সরকারের আমলে জ্বালানি বিদ্যুতের ক্ষেত্রে দৃশ্যমান কোনো অগ্রগতি কিন্তু দেখি নাই। আগের সরকারের আমলে যেমন জ্বালানি বিদ্যুতের একটা সংকট ছিল, এই সরকারের আমলে কিন্তু খুব বেশি নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, নিরবিচ্ছিন্নভাবে গ্যাস সরবরাহ, ওই জায়গায় দৃশ্যমান কোনো উদ্যোগ নয়। তার মানে নতুন সরকার যদি আসে, সে দায়িত্ব নিয়ে এসব বিষয়ে উদ্যোগও নেয়, সেগুলো রেজাল্ট আসতে তো সময় লাগবে। সব কিছু মিলে ব্যাংকিং সেক্টরে যে একটা আপনি ধরেন স্থবিরতা চলছে, সামগ্রিকভাবে 35% মতো খেলাপি ঋণ, এবং এটি বিশ্বের মধ্যে এই মুহূর্তে সর্বোচ্চ খেলাপি ঋণ। তো এই ধকল কাটিয়ে ব্যাংকিং সেক্টর কত টাকা অর্থনীতিতে কন্ট্রিবিউট করতে পারবে? যে ফাইন্যান্সের চাহিদা আছে, উদ্যোক্তাদের তৈরি হবে, সেই চাহিদা তারা পূরণ করতে পারবে কিনা? এইগুলো একেবারে মৌলিক প্রশ্ন। ব্যাংকগুলো চলমান অর্থনীতিকে টেনে তোলার ক্ষেত্রে কি দায়িত্ব পালন করতে পারে, এবং ব্যাংকগুলোর অভ্যন্তরে যে অব্যবস্থাপনা আছে সেটাও তো একটা বড় ধকল। সেই ধকল কাটিয়ে ওঠার জন্য যে সিদ্ধান্ত, যে ব্যবস্থা বা পদক্ষেপ গ্রহণ করা দরকার, সেটি দেখছেন কিনা? কিছু কিছু পদক্ষেপ এই সরকার নিয়েছে। এই সরকারের যদি আপনি দু একটি জায়গায় কিছুটা অগ্রগতি বলেন, তাহলে শুধুমাত্র ব্যাংকিং সেক্টরে বলা যায় যে কিছুটা সংস্কারের জায়গা আমরা কিছু দেখছি। গভর্নর কিছু উদ্যোগ নিয়েছেন, স্বচ্ছতা, জবাবদিহি বাড়ানো কিংবা পারিবারিক আধিপত্য যাতে কমে, সে ধরনের কিছু কাজ চলছে। আমরা আগামী দিনে হয়তো তারপর সুস্পষ্ট কিছু দেখতে পারবো, যদি আমাদের হাতে খুব বেশি সময় আসলে নেই। আর ইসলামী ধারার যে 5টি ব্যাংক আসলে একেবারেই নন ফাংশনাল হয়ে যাওয়ার মতো অবস্থায় ছিল, সেগুলোকে মার্চ করে একটি ব্যাংকে রূপান্তর করা হয়েছে। যদিও এটা পক্ষে বিপক্ষে নানা ধরনের যুক্তি থাকতে পারে যে আসলে যেগুলো বন্ধ করে দেওয়া উচিত ছিল। আপনি একটা ব্যাংক যখন পারফর্ম করতে পারে না, মন্দ আর মন্দ মিলে তো মন্দই থাকে। সুতরাং এরকম মন্দ 5টি ব্যাংকে মার্জার করার পরেও যে তারা ভালোভাবে পারফর্ম করতে পারবে, সেটা কিন্তু খুব বেশি বিশ্বাস করা যায় না। তাও আমরা মনে করছি যে সদিচ্ছা সরকার, তাদেরকে তো শুরুতে এক সুযোগ দেওয়া হয়েছে, জি, তারপরে তো তারা পারেনি। আবার এই 5টির বাইরেও মিনিমাম আরও 10টি ব্যাংক আছে যেগুলো আসলে অবস্থা প্রায় কাছাকাছি, এবং সেগুলো আপনার পর্যাপ্ত পরিমাণে ঋণ নাই, মূলধন পর্যাপ্ততা নাই, মূলধন ঘাটতি আছে, খেলাপি ঋণের পরিমাণ অনেক বেশি। নতুন করেও তারা ঋণ বিতরণও করতে পারছে না। ঋণ যদি বিতরণ না করতে পারে তাহলে ব্যাংকের তো আয় বাড়বে না, কিন্তু আমানতকারী কিন্তু ঠিকই তার সুদ দিতে হবে। এমন ব্যাংকও আছে যে আপনার 13% সুদ, 13.5% সুদ দিয়ে আমানত নিচ্ছে। এখন কী কারণে নিচ্ছে? কারণ এক্সিস্টিং যারা আমানতকারী আছে তারা টাকা ফেরত চাচ্ছে। এই টাকা যদি ফেরত না দিতে পারে, একবার যদি জানাজানি হয়ে যায় যে ব্যাংক টাকা দিয়ে ফেরত দিতে পারছে না, তাহলে ব্যাংকটা বসে যাবে। তারা যে স্ট্র্যাটেজি বেছে নিয়েছে যে অনেক বেশি ইন্টারেস্ট দিয়ে আবার আমানত এনে এই আমানত দিয়ে আবার পুরনো আমানতকারীদের ফেরত দেওয়া, তাতে করে কিন্তু ব্যাংকের উপর আবার চাপই বাড়ছে। তো এই চাপ মোকাবেলা করে এই ব্যাংকিং সেক্টরকে আবার স্বাভাবিক ধারায় কতটুকু নিয়ে আসা যাবে, আমরা আসলে সেই ধকলটা থেকেই যাচ্ছে। এবং এর সাথে যে পণ্য মূল্যের যে সম্পর্ক, আমদানি রপ্তানির যে প্রসঙ্গ, সেটি একটা বলা হচ্ছে যে ব্যবসায়ীদের মধ্যে থেকে কেউ হয়তো প্রত্যক্ষ অথবা অপ্রত্যক্ষভাবে তারা বলছেন যে রাজনৈতিক দলের সরকার আসলে পরিস্থিতি ধীরে ধীরে পাল্টাবে। কিন্তু যে বাস্তবতা বৈশ্বিকভাবে চলছে এবং এই গত 1.5 বছর ধরে যে পরিস্থিতি দাঁড়ালো, তাতে কি মনে হয় যে খুব অল্প সময়ের মধ্যে রাতারাতি চেঞ্জ হবে বলে আমার মনে হয় না। আর এর সাথে আরেকটা যুক্ত হচ্ছে, আপনি জানেন আগামী বছর আমাদের এলডিসি গ্রাজুয়েশন করার কথা, যদিও ব্যবসাদের দিক থেকে একটা দাবি ছিল যে এটাকে আরেকটু পিছিয়ে দেওয়া যায় কিনা। পেছানোটা সরকারের উপর কিংবা আমাদের উপর পুরোপুরি নির্ভর করছে না, যেটা জাতিসংঘের বিষয়। কিন্তু আমরা তো অ্যাটলিস্ট একটা আপিল করার মতো জায়গায় যেতে পারতাম, কিন্তু সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে তারা এই আপিলটুকুও করবেন না। তো এই যদি আপিলটুকু না করা হয়, আগামী বছর নভেম্বরের পরে আমরা কিন্তু যে উন্নত দেশগুলোর বাজারে শুল্কমুক্ত সুবিধায় যে এক্সপোর্ট করতে পারতাম, সেটা আমি করতে পারবো না। আমার 7 থেকে 12% পর্যন্ত ডিউটি দিতে হবে। আমি যে বিভিন্ন দেশের মেধাসত্ত্বের যে প্রোডাক্টগুলো আছে, বুদ্ধিবৃত্তিক যে পণ্যগুলো আছে, সফটওয়্যার হোক, ওষুধ হোক, অন্যান্য ইনোভেটিভ প্রোডাক্ট হোক, সেগুলো ব্যবহারের ক্ষেত্রে আমাকে প্যাটেন্টের বাধ্যবাধকতা ছিল না, ছাড় ছিল, আমার রয়্যালটিও দিতে হতো না। এখন আগামী দিনে আমার সেগুলো দিতে হবে। এই যে একটা চাপ তৈরি হবে অর্থনীতির উপর,
সেই চাপ মোকাবেলা করার জন্য এখনকার সময়টা দরকার ছিল সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া, কিন্তু এই সময়টা তোমরা প্রস্তুতি নিতে পারছি না। এই সময়টা বরং আমরা ওই যে রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে পার করছি। সুতরাং যখন আগামী বছর ধাক্কাটা আসবে, সেই ধাক্কাটা সামাল দেওয়া সামগ্রিক অর্থনীতি এবং এর সাথে ব্যাংকিং সেক্টর সবাই কিন্তু জড়িত। কারণ একজন এক্সপোর্টারের যদি এক্সপোর্ট কমে যায়, সে তো ব্যাংক ফাইন্যান্স নিয়ে এসে ব্যবসাটা করছে, সে ব্যাংকের কিস্তি যদি ঠিকমতো ফেরত না দিতে পারে, তো সে তো খেলাপি হয়ে যাবে, কিংবা ব্যাংক তার টাকাটা ফেরত পেল না, তার মানে তার সামগ্রিক পারফরমেন্সের উপর প্রভাব পড়বে। সব কিছু মিলিয়ে আগামী দিনটা অনেক বেশি চ্যালেঞ্জিং, এবং এই চ্যালেঞ্জের প্রভাব কিন্তু ব্যাংকিং সেক্টরেও পড়বে। এখন ব্যাংকগুলোকেও এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য স্পেশাল কিছু আসলে প্রস্তুতি নেওয়া দরকার। সরকারের উচিত আসলে এই ধরনের নীতিগত সহায়তা দিয়ে হলে কি হবে, ব্যাংক, আর্থিক সেক্টর সহ সবাইকে এই যে পরিবর্তনটুকু আসবে সেটা যেন সহনীয় পর্যায়ে আসে। দুঃখনীয়ভাবে আমরা খুব বেশি দেখছি না লক্ষ্য। জি, খুব বেশি দেখছি না। পণ্যমূল্যের প্রসঙ্গ যেহেতু আসলে আমরা যতটুকু বুঝতে পারছি, এবং এটা তো একটা পূর্ব নির্ধারিতই থাকে যে ফেব্রুয়ারি দ্বিতীয়ার্ধ থেকেই পবিত্র রমজান শুরু হবে। তো রমজানের সাথে তো কিছু পণ্যের সম্পর্ক আছে, বা আমরা এখানে একটা সম্পর্ক দাঁড়িয়েছে, এবং সেই অধিকাংশ পণ্যই বাইরে থেকে আনতে হয়। সেই পণ্যের এবারে দাম কেমন থাকবে সেটি নিয়ে কিন্তু ইতিমধ্যে জনগণের মধ্যে আলোচনা আছে। আপনার প্রেডিকশন কি? সরকার যদি চায়, আমি মনে করি যে বিশ্ববাজারে কিন্তু পণ্যমূল্য কিছুটা কমেছে, সুতরাং চাইলে কিন্তু এটাকে সহনীয় রাখা সম্ভব। সরকার মৌখিকভাবে একটা ঘোষণা দিয়েছে, সব ব্যাংকগুলোকে বলেছে এলসি খোলা, পর্যাপ্ত এলসি খোলার জন্য। এখন এই মৌখিক নির্দেশনা ব্যাংকগুলো কতটুকু পালন করে এবং উদ্যোক্তারা কতটুকু এগিয়ে আসে তার উপর নির্ভর করবে। আসলে এখন আমার সাজেশন হচ্ছে সরকারের উচিত হবে মনিটরিং করার স্পেশালি বিষয়টা, যে ব্যাংকগুলোর কাছে কাস্টমাররা গেলে এলসি করার মতো সুযোগ সুবিধা পাচ্ছে কিনা, ডলার পর্যাপ্ত পরিমাণে আসছে কিনা, না থাকলে সাপোর্ট দিয়ে হলেও যেন এলসিগুলো পর্যাপ্ত করতে পারে সময় মতো যেন পণ্যগুলো বাংলাদেশে আসে, ছাড় হয়, পোর্ট থেকে যেন ছাড় হয়, তাহলে হয়তো সহনীয় রাখা সম্ভব। না হয় আসলে প্রতি বছর যেটা হয়, মাঝে মাঝে অস্বাভাবিক কিছু পণ্যের দাম হয়ে যায়। এবারও কিন্তু সেরকম একটা আশঙ্কা বাইরে থেকে পণ্য আনার ক্ষেত্রে একটু অর্থনৈতিক কূটনীতির প্রসঙ্গ, যেহেতু আপনাকে সম্মানিত আলোচক হিসেবে পেয়েছি, একটু শুনে রাখি যে এই গত 1.5 বছর ধরে বিভিন্ন রাষ্ট্রের সাথে বাংলাদেশের যে কূটনৈতিক সম্পর্ক যে জায়গায় দাঁড়িয়েছে, তাতে ব্যবসায়ীরা যদি পণ্য আনতে চায় সেটাও কি খুব সহজে আনতে পারবে? আমরা প্রতিবেশী একটি দেশের উপর তো অনেকভাবে নির্ভর করি কিছু পণ্যের ক্ষেত্রে। ইভেন ধরেন পেঁয়াজ মাঝখানে 150 টাকা হয়ে গেছিলো, তো এরকম অনেক পণ্য কিন্তু, কারণ অন্যান্য উৎস থেকে আনতে গেলে জাহাজে করে যেহেতু পণ্যগুলো আসে, সেটাও কিন্তু অনেক সময় লাগে। এই সোর্সটা হচ্ছে আমাদের একদম হাতের কাছে, খুব সহজে কিন্তু পণ্য, সাময়িক সংকটগুলো আমরা এখান থেকে দ্রুত পণ্য এনে সমাধান করতে পারতাম, কিংবা একটা সহনীয় করা যেত। সেই জায়গাটা এখন যে একটা অস্থিরতা, টানাপোড়েন, সম্পর্কে টানাপোড়েন চলছে, সেই জায়গায় যদি বিশেষ কোনো ছাড়, বিশেষ কোনো সহযোগিতার মনোভাব ওই দিকে না থাকে, তাহলে কিন্তু এই ধরনের সমস্যা দেখা দিলে সেটা কিন্তু সমাধান করা একটু কঠিন হয়ে যাবে। সাধারণ মানুষকে কিন্তু এটা দুর্ভোগের মধ্যে পড়তে হবে। যে অরণ্যের প্রশ্নটি রেখে যাবে, বিরতি থেকে ফিরে এসে শুনবো, সেটা হচ্ছে অর্থনীতির সাথে শেয়ার বাজারের একটা বড় সম্পর্ক রয়েছে, এবং এটা বৈশ্বিকভাবেই এটা এড়িয়ে যাওয়ার সুযোগ নাই। কিন্তু আমরা যেই দায়িত্ব নেন শেয়ার বাজারে, তিনি বলেন তার সময় একটা অভূতপূর্ব উন্নতি বা প্রগতি আমরা দেখতে পারবো। কিন্তু আসলে আমরা কি দেখতে পেয়েছি অতীতে, এখনও কি পাচ্ছি, সেটি তো খুব স্পষ্ট। শেয়ার বাজারের এই বেহাল দশা কেন? এই পরিস্থিতি কেউই প্রত্যাশা করছে না, কিন্তু বারবার এখান থেকে আমরা উত্তরণও ঘটাতে পারছি না। কি কারণ? অন্যতম বড় কারণ হচ্ছে রাজনৈতিক সদিচ্ছা। কারণ এই শেয়ার বাজারকে কোনো সরকার ওইভাবে ওন করে নাই। তার উন্নয়নের যে ভাবনা, উন্নয়নের যে পরিকল্পনা, আপনি গত 20-30 বছরের পরিকল্পনা দেখেন, পঞ্চবার্ষিক পরিকল্পনা বলে, অষ্টাবার্ষিক পরিকল্পনা, কোনো পরিকল্পনায় সুস্পষ্টভাবে শেয়ার বাজার উল্লেখ নেই যে শেয়ার বাজার থেকে আমি এই পরিমাণ অর্থ সংগ্রহ করব, এই পরিমাণ অর্থায়ন উন্নয়নের যে পরিকল্পনাগুলো আছে, প্রকল্পগুলো আছে, সেগুলো বাস্তবায়নের জন্য শেয়ার বাজারকে এভাবে কাজে লাগানো হবে। তো সুতরাং হচ্ছে যে সরকার মনে করেছে যে একটা বাজার থাকতে হয়, আছে, চলুক, এর বাইরে এখানে যে একটা অ্যাটেনশন দেওয়া, সেই জায়গাটি হয়নি। দ্বিতীয়ত হচ্ছে যে অতীতের যে সরকারগুলো ছিল, বিশেষ করে সর্বশেষ যে সরকার ছিল, সেখানেও আসলে আগের বারের একটি 96 সালের একটি বড় ঘটনার কারণে হয়তো ওনারা মনে করেছে যে এই বাজার বেশি ইনভলভ হয়ে লাভ নাই, বাজার সরকারকে বরং বিতর্কিত করে, ও কারণে পেইন আসে। এই যে একটা অবহেলার জায়গা নিয়ে মধ্য থেকে কিন্তু তাদের সাথে সম্পর্কিত কিছু লোক আবার নতুন করে কিছু অনেক লুটপাট করেছে। গত সময়ে কিন্তু এটা স্বীকার করতে হবে যে 2-3টি সেক্টরে অনেক বেশি অনিয়ম, দুর্নীতি হয়েছে, তার মধ্যে শেয়ার বাজার একটি। কয়েক বছরে যেসব কোম্পানি এসছে, বেশিরভাগ কোম্পানি জেড ক্যাটাগরিতে চলে গেছে, ডিভিডেন্ড দিতে পারছে না, লস দিচ্ছে, এইটি একটি কারণ। আবার
বাজারে বড় ধরনের কিছু কারসাজিও হয়েছে। 22 সালের দিকে তো অনেক বেশি কারসাজি হয়েছে। এই যে কারসাজি হয়েছে, যে শেয়ারের দাম 20 টাকা হওয়া উচিত না, ফান্ডামেন্টালি সাপোর্ট করে না, ফেয়ার ভ্যালু না, সেই শেয়ারের দাম হয়তো 120 টাকা হয়ে গেছে। কিন্তু যেহেতু এটা তার ফেয়ার প্রাইস না, ফান্ডামেন্টাল তার সাপোর্ট করে না, এটি কিন্তু একসময় নেমে আসবে, এটি খুব স্বাভাবিক। কিন্তু সাধারণ বিনিয়োগকারী তো বুঝে নাই, তাদেরকে প্রোটেকশনের জন্য নিয়ন্ত্রণ সংস্থা সহ কেউ আসলে ওইভাবে কাজ করতে পারে না। সে হয়তো 120 টাকা, 110 টাকা, 100 টাকা শেয়ারটা কিনেছে, এখন শেয়ারের দাম কারেকশন হয়ে আবার 20 টাকা এসছে, তার পুঁজি কিন্তু বাজারে আটকে আছে, সে কিন্তু আর বিক্রি করে তার টাকাটা ফেরত নিতে পারছে না, যার ফলে এখানে একটা লিকুইডিটি ক্রাইসিস তৈরি হচ্ছে। এইগুলো হলো অতীতের নানা অনিয়ম দুর্নীতির একটা প্রভাব। এর সাথে যুক্ত হয়েছে আপনার রাজনৈতিক অনিশ্চয়তা। মানে এই অনিশ্চয়তার সাথে এটা একটু শুনতে চাই যে যারা পরিচালনায় যারা আছেন তাদের নিয়ে বলুন। যারা আছেন তাদের মধ্যেও নানা দুর্বলতা আছে, যদিও বর্তমান কমিশন কিছু সংস্কারের উদ্যোগ নিয়েছে। ইতিমধ্যে মার্জিন রুলস সংস্কার করা হয়েছে, মিউচুয়াল ফান্ড বিধিমালা সংস্কার করা হয়েছে, আইপিও বিধিমালা সংস্কার করা হবে, ঠিক আছে, কিছু কাজ করা হচ্ছে। সংস্কারের ওর একটা প্রভাব কিন্তু বাজারে আছে। যে কোনো সংস্কার আপনি জানেন, আস্থা তৈরি হচ্ছে, এটা তো বড় একটা বিষয় যে যারা পরিচালনায় আছেন তারা চেষ্টা করছেন, সেই চেষ্টার প্রতি আমরা সম্মান এবং শ্রদ্ধা রেখে বা সম্মতি রেখেই বলছি। কিন্তু যারা গ্রাহক হিসাবে আছেন তাদের মধ্যে যদি আস্থার জায়গাটা তৈরি না হয়, তাহলে এই চেষ্টার ফলাফল কি? দীর্ঘদিন ধরে অনাস্থার ভেতর যাচ্ছে সরকার, বিএসইসি কারোর উপরে যেহেতু বিনিয়োগ করে দীর্ঘদিন ধরে আস্থা রাখতে পারে নাই। এই বর্তমান যে কমিশন দায়িত্ব নিয়েছে, আসার পর আসলে যেভাবে স্টেক হোল্ডারদের ওন করে একত্রিত হয়ে কাজটা করার কথা ছিল, সেই জায়গায় কিছু অ্যাপ্রোচের সমস্যা আমরা দেখেছি, ঘাটতি একটা দেখেছি। এটি একটি বড় বিষয়। খুব শর্ট টার্ম ব্যবস্থা হিসাবে কি গ্রহণ করা যেতে পারে? শর্ট টার্ম ব্যবস্থা হিসাবে 2-3টা কাজ করা যেতে পারতো। সরকার কিন্তু প্রধান উপদেষ্টা একটা উচ্চ পর্যায়ের বৈঠকও করেছিল, কিছু আলোচনা হয়েছিল, সেই আলোচনাগুলো কিন্তু রিফ্লেকশন কিংবা এই সিদ্ধান্তগুলোর কোনো প্রতিফলন কিন্তু আমরা বাজারে দেখিনি। কথা ছিল যে কিছু এক্সপার্ট এনে আমাদের বাজারের দুর্বলতা কী সেইগুলো আগে চিহ্নিত করতে হবে, সে চিহ্নিত করে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু এখন পর্যন্ত না বিদেশি এক্সপার্ট না দেশীয় এক্সপার্ট কোনো ধরনের এক্সপার্ট প্যানেল এই ধরনের কাজে কিন্তু হাত দেয়নি। ইউনিলিভারের মতো কোম্পানি সরকার যদি নেগোশিয়েট করে আরও 2 মাস আগেই নিয়ে আসতে পারতো বাজার, কিংবা আগামী 15 দিন 1 মাসের মধ্যে নিয়ে আসতে পারে, তাকে কেন্দ্র করে সারা দেশে যে একটা হাইপ ক্রিয়েট হবে, নতুন যে বিনিয়োগকারী আসবে, নতুন ব্লাড যদি সঞ্চার না হয় এই বাজারে কিন্তু গতি আসবে না। তাহলে অসংখ্য বিনিয়োগকারী, গ্রামীণ ফোনের সময় কিন্তু বাজার এরকম হয়েছিল। তো এইরকম কোনো দৃশ্যমান উদ্যোগও কিন্তু দেখি নাই। নতুন কিছু দেখাতে হবে, মানুষকে আকৃষ্ট করতে হবে, কিন্তু সেরকম কিছু কিন্তু আমরা দেখি নাই। অতীতে আমরা দেখেছি যে রাজনৈতিক দলের সরকার শেয়ার বাজারকে কতটুকু বুঝতে পারে বা পেরেছে, সেটা তো সেই সময়ের পরিস্থিতি বা পরিসংখ্যানের দিকে তাকালেই বোঝা যায়। এই সুযোগটা নিয়ে কোনো স্বার্থান্বেষী ব্যক্তি বা মহল এটাকে নানাভাবে নিয়ন্ত্রণ করে নিজের আখের গোছানোর চেষ্টা করে। যে রাজনৈতিক দল আগামী দিনে সরকার গঠন করবে বলে বা দলগুলোর গঠন করবে বলে তারা মনে করছে, তাদের মধ্যেই অর্থনীতির একটা শক্তিশালী ধরন বা ক্ষেত্র হিসেবে শেয়ার বাজারকে বোঝা এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করা, এই ক্ষেত্রে কি পরামর্শ থাকবে আপনার? যদি সত্যিকার অর্থে একটি সরকার আগামী দিনে আমাদের একটা টেকসই অর্থনীতি নির্মাণ করতে চায়, উন্নয়নটা করতে চায়, এবং আমরা যে এলডিসি গ্রাজুয়েশনের পর সামনের দিনে যে আরও চ্যালেঞ্জগুলো মোকাবেলা করব, অ্যাড্রেস করতে চায়, তাহলে অবশ্যই তাকে শেয়ার বাজারের প্রতি মনোযোগী হতে হবে। আপনি যদি আজকে শেয়ার বাজারটা অ্যাক্টিভ থাকতো, ইন্ডাস্ট্রিগুলো যদি আপনি শেয়ার বাজার থেকে মূলধন নিত, তাহলে ব্যাংকিং সেক্টরে যে এই খেলা পেরিয়ে নিয়ে এত বড় জঞ্জাল তৈরি হয়েছে, এই ধাক্কা কিন্তু লাগতো না। আপনি একটু আগে বলছিলেন যে চাহিদা দরকার ইন্ডাস্ট্রির জন্য, এই নাজুক ব্যাংকিং সেটা পারবে কিনা আগামী দিনে। তো এই যে পারবে না, আমরা তো বাস্তবতা বুঝছি, অতীতেও আসলে পারার কথা না। আপনি স্বল্প সময়ের জন্য আমরা নিচ্ছেন, নিয়ে দীর্ঘমেয়াদী ঋণ দিচ্ছেন, এই যে মিসম্যাচ, এটা আসলে সম্ভব না, পৃথিবীর কোথাও হয় না, কিন্তু আমরা জোর করে চালিয়েছি এতদিন। তো এখন কিন্তু একটা ধাক্কা লেগেছে অলরেডি, মোটা দাগে ধাক্কা লেগেছে ব্যাংকিং সেক্টরে সব জায়গায়। সুতরাং এখন যে বর্ধিত চাহিদা তৈরি হয়েছে, সেই চাহিদা পূরণ করার জন্য বিকল্প হিসাবে আমার শেয়ার বাজারকে তৈরি করতে হবে। একেবারে শেষ লাইন শুনবো জিয়া ভাই, এই শেয়ার বাজার নিয়ে শেষ লাইন কি বলবেন? আমি মনে করি যে শেয়ার বাজার আগামী দিনে আমাদের অর্থনীতির ত্রাণকর্তা হতে পারে। সুতরাং আমি যে সরকারি আসবে তারা যেন এই বিষয়টা খুব মনোযোগী হয়, দলীয় আনুগত্য, দলীয় স্বার্থ, দলীয় ব্যক্তিদের পৃষ্ঠপোষকতা না করে নির্মোহভাবে যেন এই বাজারটা ডেভেলপমেন্টের জন্য উদ্যোগ নেওয়া হয়। এবং যদি নেওয়া হয় তাহলে আমাদের অর্থনীতি এই বাজার অনেক বেশি কন্ট্রিবিউট করতে পারবে এবং আমাদের অর্থনীতি সত্যিকার অর্থে অনেক বেশি লাভবান হবে এবং টেকসই উন্নয়নটা নিশ্চিত হবে এবং পরিস্থিতি ঘুরে দাঁড়াবে। অসংখ্য ধন্যবাদ জিয়াউর রহমান আপনাকে আজকের অনুষ্ঠানে আসার জন্য এবং আপনার চমৎকার বিশ্লেষণের জন্য। আপনাদেরকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের মতো ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠানটা আজ এখানেই শেষ করছি। আগামী সপ্তাহে একই সময় অন্য কোনো বিষয় নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।